প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের হিমাদ্রি স্যার। আজ সিরাজদৌল্লা নাটকটা শুরু করব। তোমরা আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো, বাড়িতে পড়াশোনা করছো, এটাই আশা রাখবো। যেটুকুনি আমরা সাহায্য করতে পারছি তার উপর ভিত্তি করে তোমরা যতটা এগোতে পারছো সেটাই আমাদের লাভ। তো যাই হোক, প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি, ঠিক আছে? আজকে আমরা সিরাজদৌল্লা নাটকটা পড়ব। নাটকটা অনেক বড়, তোমাদের দেখেছো আফ্রিকা কবিতা, অভিষেক কবিতা, এগুলো যেমন দুটো তিনটে পার্ট করে করে প্রকাশ করতে হয়েছে আমাকে, তেমনি সিরাজদৌল্লা নাটকটিও পার্ট পার্ট করে প্রকাশ করব। কটা পার্ট হবে এখনই বুঝতে পারছি না, তবে মোটামুটি 3টে বা 4টে হতে পারে। তোমরা সেগুলো পরপর ফলো করবে, আমি সেইভাবে তোমাদের আপলোড করে দেবো ইউটিউবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। আর পড়ানো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যাই হোক, শুরু করি। দেখো, শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাটক। শচীন্দ্রনাথ সেনগুপ্ত আমাদের বাংলার নাট্য জগতের একজন পরিচিত ব্যক্তি। নাটক রচনায় তার প্রতিভা যথেষ্ট ছিল। তো তিনি বেশ কিছু নাটক লিখেছেন। তার বেশ কিছু নাটকের কথা আমরা যদি জানি, যেমন সিরাজদৌল্লা তো রয়েছে, গৈরিক পতাকা, ঠিক আছে, তার সঙ্গে রয়েছে ধাত্রী পান্না, কামাল আতাতুর্ক, রাষ্ট্রবিপ্লব, আবুল হাসান, বাংলার প্রতাপ, ঠিক আছে, ভারতবর্ষ, সবার উপরে মানুষত্ব, এই সমস্ত নাটক তিনি লিখেছেন। তার মধ্যে সিরাজদৌল্লা নাটকটি খুব গুরুত্বপূর্ণ একটি নাটক, ঠিক আছে? তো এই শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকটি শুরু করার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, মানে একটা পূর্ব ঘটনা আমাদের জানতে হবে। না জানলে এই নাটকটা হঠাৎ করে কীভাবে শুরু হলো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? আমরা সেই দিকটা একটু আলোকপাত করব। সিরাজদৌল্লা নাটকটি মূল নাটক সিরাজদৌল্লা থেকেই নেওয়া, মানে সিরাজদৌল্লা অ্যাকচুয়ালি গোটা নাটকটা কিন্তু বিশাল বড়। আমাদের এখানে যে 6 পাতা বা 7 পাতা অংশটা পড়ব সেটা একটা অংশ মাত্র। সিরাজদৌল্লা নাটকটা 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি 3 অঙ্কের একটি নাটক ছিল, 3 অঙ্কের নাটক। সেই 3 অঙ্কের সিরাজদৌল্লা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে আমাদের এই অংশটি গৃহীত হয়, ঠিক আছে? দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে এই অংশটি গৃহীত হয়। আচ্ছা, সিরাজদৌল্লা মানেই বুঝতে পারছো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট চলে আসছে। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজদৌল্লা। তো সিরাজদৌল্লার পুরো নাম আমি খুঁজে পেয়েছি, এটা মনে রাখবে, মির্জা মোহাম্মেদ সিরাজদৌল্লা, এটা তার সম্পূর্ণ নাম, মির্জা মোহাম্মেদ সিরাজদৌল্লা, ঠিক আছে? তো প্রেক্ষাপটটা কি আমাদের জানতে হবে। তোমরা জানো যে 1757 খ্রিস্টাব্দে যখন পলাশী যুদ্ধ হয়েছিল, সেই পলাশী যুদ্ধে হেরে যাওয়ার পর থেকে ইংরেজরা আমাদের বাংলায় তথা ভারতবর্ষের উপর সম্পূর্ণরূপে শাসন করতে শুরু করে, ঠিক আছে? তো সেই পলাশী যুদ্ধের একটা প্রেক্ষাপট ছিল, কি করে হলো, কেন হলো, এগুলো আমাদের একটু জানতে হবে। তোমাদের কিন্তু এই জায়গাটা একটু বুঝতে হবে, তারপরে নাটকটা আমরা এগোবো, ঠিক আছে? যেটা বলছি সেটা শোনো। বাংলার যে নবাবরা ছিলেন তার মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন নবাব আলীবর্দী খাঁ, ঠিক আছে? একজন অন্যতম ব্যক্তি ছিলেন নবাব আলীবর্দী খাঁ। নবাব আলীবর্দী খাঁয়ের 3 মেয়ে ছিল, ঠিক আছে? 3 মেয়ে। বড় মেয়ে, যাকে এই নাটকে আমরা ঘসেটি বেগম নামে জানব, কিন্তু ঘসেটি বেগমের সম্পূর্ণ নাম হচ্ছে মেহেরুন্নিসা, ঠিক আছে? মেহেরুন্নিসা।
ঘসেটি বেগমের পুরো নাম, ঠিক আছে, মেহেরুন্নিসা। তার মেজ মেয়েও ছিল, যার নামটা আমি জোগাড় করতে পারিনি, কোনো ইতিহাসের স্যারের সঙ্গে যোগাযোগ করে যদি জানতে পারো ভালো হয়। তার মেজ মেয়ে যে ছিল আলীবর্দী খাঁয়ের, সেই মেজ মেয়ের সন্তান ছিল শওকত জং। এটাও এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র, কেন সেটা পরে আসছি। তাহলে বড় মেয়ে ঘসেটি বেগম, ঘসেটি বেগমের অরিজিনাল নাম মেহেরুন্নিসা, মেজ মেয়ের সন্তান শওকত জং, আর তার ছোট মেয়ের নাম হচ্ছে আমিনা, আমিনা বেগম, ঠিক আছে। নবাব আলীবর্দী খাঁয়ের ছোট মেয়ের নাম হচ্ছে আমিনা বেগম, ঠিক আছে। এই ছোট মেয়ের পুত্র হলো সিরাজদৌল্লা, ঠিক আছে। নবাব আলীবর্দী খাঁয়ের ছোট মেয়ে আমিনা বেগম, তার পুত্র সিরাজদৌল্লা। তাহলে নবাবদের যে বংশ পরম্পরায় যে শাসন করার রীতি, সেই অনুযায়ী নবাব আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর তার কোনো সন্তান, পুত্র সন্তান না থাকায়, ঠিক আছে, তার মেয়েরা স্বাভাবিক কারণে নবাব হতে পারেনি, ঠিক আছে। সেই জন্য তার এই যে দৌহিত্ররা রয়েছে শওকত জং এবং সিরাজদৌল্লা, এদের মধ্যেই সিংহাসনে বসার দাবি বেশি। কিন্তু নবাব আলীবর্দী খাঁ বুঝতে পেরেছিলেন যে বাংলার শাসন পরিচালনা করার জন্য শওকত জং ঠিক উপযুক্ত নয়, ঠিক আছে। শওকত জংকে তিনি পছন্দ করতেন না। কিন্তু আমিনা বেগমের সন্তান সিরাজদৌল্লা ছিল শাসন কার্য পরিচালনার জন্য উপযুক্ত ব্যক্তি। সেই জন্য নবাব আলীবর্দী খাঁ তার অবর্তমানে সিরাজদৌল্লাকে নবাবের দায়িত্ব পালন করার কথা বলেন বা জানিয়েছেন। ফলে নবাব আলীবর্দী খাঁ যখন মারা গেলেন, সেটা 1756 খ্রিস্টাব্দ, ঠিক আছে। নবাব আলীবর্দী খাঁ যখন মারা গেলেন সেই সালটা হচ্ছে 1756 খ্রিস্টাব্দ, 1756 খ্রিস্টাব্দ। 1756 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খাঁ মারা যাওয়ার পর সরাসরি সিরাজদৌল্লা বাংলার নবাব হলেন, বাংলার সিংহাসনে বসলেন। কিন্তু ভালো করে মনে রাখবে, যেহেতু শওকত জংকে নবাব করলেন না বা করা হলো না, যার ফলে এই ঘসেটি বেগম বা মেহেরুন্নিসা, মানে আলীবর্দী খাঁয়ের বড় মেয়ে, অর্থাৎ সিরাজের মাসি, সিরাজের মায়ের দিদি, তাহলে মাসি, ঠিক আছে, সেই মেহেরুন্নিসা এই ব্যাপারটা ভালোভাবে নিলেন না, খুব রেগে গিয়েছিলেন ব্যাপারটাতে, এবং সিরাজের বিরুদ্ধে সবসময় চক্রান্ত করতে শুরু করেছিলেন যে কীভাবে সিরাজকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া যায় এবং তার পরিবর্তে শওকত জংকে সিংহাসনে বসানো যায়, সেই চেষ্টা করছিলেন। মেহেরুন্নিসা এবং শওকত জং মিলিতভাবে ষড়যন্ত্র করতে থাকে এবং এদের সঙ্গে পেয়েছিল ইংরেজ সরকারকে, কারণ ইংরেজ সরকার এবার বাংলার উপরে থাবা বসাতে চাইছিল। ইংরেজ সরকার চাইছিল যেভাবেই হোক বাংলাটাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে, ঠিক আছে। সেই সময় ইংরেজদের গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ এবং তার প্রতিনিধি হলেন ওয়াটস। এই যে ওয়াটস, তার প্রতিনিধি হলেন ওয়াটস, এখানে আছে চরিত্র, সেই ওয়াটসের কথা আমরা জানব। তো এরকম সময়ে ইংরেজরা হঠাৎ কলকাতা আক্রমণ করেছিল, ঠিক আছে। কিছু ঘটনা তোমাদের এখানে জানতে হবে, না জানলে কিন্তু নাটকটা পড়তে পড়তে তখন ফ্লুয়েন্সি আসবে না, ঠিক আছে। ইংরেজ সরকার কলকাতা যখন আক্রমণ করেছিল তখন স্বাভাবিক কারণে সিরাজদৌল্লা তার সৈন্য সামন্ত নিয়ে কলকাতা আটকাতে যুদ্ধ করেছিলেন ইংরেজদের সঙ্গে। সেই যুদ্ধে নবাব জয়ী হয়েছিলেন, নবাব সিরাজদৌল্লা জয়ী হয়েছিলেন। জয়ী হয়ে কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। কার নামে আলীনগর? অবশ্যই তার দাদু নবাব আলীবর্দী খাঁয়ের নামে। যেহেতু তার দাদু তাকে এই সম্মানটা দিয়েছে নবাব হওয়ার, সেই জন্য কলকাতা জয়ের পর তিনি কলকাতার নাম পরিবর্তন করে রাখলেন আলীনগর।
এবং সেখানে ইংরেজদের সঙ্গে আলীনগরের শর্ত স্থাপিত হলো। আলীনগরের শর্ত বা সন্ধি স্থাপন হলো। ঠিক আছে, সেই আলীনগরের সন্ধিতে বলা ছিল যে ইংরেজরা বিনা কারণে কোথাও যুদ্ধ আক্রমণ করতে পারবে না, ইংরেজরা বাংলায় বাণিজ্য করার জন্য নবাবকে শুল্ক দেবে, বাংলায় ফরাসি এবং অন্যান্য জাতি যারা উপনিবেশ গড়ে ব্যবসা করছে তাদেরকে ইংরেজরা ব্যাহত করবে না, এইরকম অনেকগুলো আলীনগরের শর্ত ছিল। ঠিক আছে, সেই শর্ত অনুযায়ী ইংরেজরা এখানে আবার ব্যবসা বাণিজ্য করতে শুরু করেছিল। কিন্তু ইংরেজরা ভেতরে ভেতরে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সেই ষড়যন্ত্রে সঙ্গে ছিলেন এই মেহেরুন্নেসা বা ঘসেটি বেগম, শওকত জং, এবং তোমরা জানো যে যুদ্ধে যে বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর, ঠিক আছে, মির্জাফর, জগৎ শেঠ, ঠিক আছে, রাজবল্লভ, এই সমস্ত ব্যক্তিরা যারা নবাবের বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারা সবাই মিলে একটা ষড়যন্ত্র শুরু করলো যে কীভাবে সিরাজদৌল্লাকে নবাবের ওই পদ থেকে সরানো যায়। ঠিক আছে, এবং ইংরেজরা একটা লোভনীয় অফার দিয়েছিল। কি অফার না, মির্জাফরকে অফার দিয়েছিল যে তুমি যদি সিরাজদৌল্লাকে সরিয়ে দিতে পারো, যুদ্ধে হারিয়ে দিতে পারো, তাহলে ইংরেজরা যখন দায়িত্ব পাবে বাংলার তখন মির্জাফরকে নবাব করা হবে। ঠিক আছে, এই অফারটা মির্জাফর লুফে নিয়েছিল এবং তার নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর যুদ্ধে, পলাশির যুদ্ধে। সেগুলো পরে আসবো, আরও অনেক কথা, অনেক ব্যাখ্যা আছে। তো যাই হোক, তাহলে এখানে কলকাতায় একটা যুদ্ধ হলো, আলীনগর, যেখানে কলকাতার পরেই আবার পূর্ণিয়ার যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, পূর্ণিয়ার যুদ্ধ, এই যুদ্ধে পূর্ণিয়ার যুদ্ধে এই শওকত জং, মেহেরুন্নেসা এদের সঙ্গে নবাবের আবার যুদ্ধ হয়েছিল। এই পূর্ণিয়ার যুদ্ধে কিন্তু শওকত জং মারা গিয়েছিল, নবাবকে মেরে ফেলেছিল। নবাব সিরাজদৌল্লা পূর্ণিয়ার যুদ্ধে শওকত জংকে হত্যা করে মেরে ফেলেছিল, যার ফলে মেহেরুন্নেসার রাগ এবং অভিমান আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। ঠিক আছে, সেই মতো অবস্থায় এই নাটকটা শুরু হচ্ছে। কি ঘটনা ঘটে গেছে এর মধ্যে? নবাব আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর তার ছোট মেয়ের সন্তান সিরাজদৌল্লা নবাব হয়েছে, যেটা মেহেরুন্নেসা, শওকত জং বা ঘসেটি বেগম এবং শওকত জং মেনে নিতে পারেনি। তারা চক্রান্ত করেছে। একবার উল্টো দিক থেকে ইংরেজরা কলকাতা আক্রমণ করেছিল, সেই কলকাতায় যুদ্ধ হয়েছে। তারপরে আবার পূর্ণিয়ার যুদ্ধ হয়েছে, যেখানে শওকত জং মারা গেছে। অর্থাৎ সিরাজদৌল্লা নবাবে পদে বসার পর থেকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারেননি। এটা একটা বড় জায়গা। নবাব কিন্তু মাত্র 14 থেকে 15 মাস শাসন করেছেন, কিন্তু একটা মুহূর্ত তিনি আনন্দের সঙ্গে উপভোগ করতে পারেননি। তাকে সবসময় নানা রকম চক্রান্ত, নানা রকম ষড়যন্ত্র, সব কিছুর বিরোধিতা করতে হয়েছে, সব কিছু সামলে চলতে হয়েছে। ঠিক আছে, এই একটা অরাজক পরিস্থিতি, এই যে একটা কঠিন পরিস্থিতি রাজ্য চালানো, ঠিক আছে, এই কঠিন পরিস্থিতির উপর ভিত্তি করে এবং পলাশি যুদ্ধের প্রেক্ষাপটটাকে নিয়ে এই নাটকটি লেখা হয়েছে। ঠিক আছে, এই নাটকটির মূল প্রেক্ষাপট ওই জায়গাটা। এবার আমরা দেখব যে নাটকে কি বলা হচ্ছে। দরবার কক্ষ, অর্থাৎ নিজের সভাকক্ষে সিরাজ রয়েছেন, সিরাজ সিংহাসনে উপবিষ্ট, মানে সিংহাসনে বসে রয়েছেন। কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট, যে যার আসনে বসে আছে। সভাসদদের মাঝে মির্জাফর, মোহনলাল, মীর মদন, রায়দুর্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়ে লা দণ্ডায়মান। এই ওয়াটস হচ্ছেন ইংরেজদের প্রতিনিধি, আর মসিয়ে লা ইনি হচ্ছেন ফরাসিদের প্রতিনিধি। ঠিক আছে, এরা রয়েছেন সভাসদে। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছেন। গোলাম হোসেন ওর কর্মচারী, নবাবের কাছে বিভিন্ন আজ্ঞা পাওয়ার জন্য বা বিভিন্ন কাজ করে, সেটা সে বসে আছে। এইটা গেল মঞ্চসজ্জা। নাটকের মঞ্চসজ্জা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আচ্ছা, নাটকে যে চরিত্রগুলো পাবো, এই যে বাঁ দিকে দেখবে পূর্ণচ্ছেদ দিয়ে একটা করে লেখা রয়েছে, এইগুলো চরিত্রের নাম। মানে এই চরিত্রটা এই পূর্ণচ্ছেদের পরের কথাটা বলছে। ঠিক আছে, এইটা কিন্তু তোমার বক্তব্য নয়, এটা চরিত্রের নাম। মানে সিরাজ বলছে ওয়াটস,
এই কথাটা। আবার ওয়াটস বলছে ইয়োর এক্সিলেন্সি, ঠিক আছে। তাহলে এই যে অংশগুলো মানে এই ব্যক্তির কথা আমরা পড়ছি, ঠিক আছে। প্রত্যেকটা লাইনে এগুলো পাবে, দেখবে। এগুলো আমি পরে আর বারবার বলবো না, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো, তাই প্রথম ভিডিওতে আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি যে ওয়াটসের বক্তব্য এই পূর্ণচ্ছেদের পর থেকে শুরু হচ্ছে, সিরাজের বক্তব্য এই পূর্ণচ্ছেদের পর থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা পাবো, কারণ নাটক তো চরিত্র নিয়ে গঠিত হয়, তাই চরিত্র এবং চরিত্রদের সংলাপ, বক্তব্য এগুলোর উপরেই নাটকের ওঠাপড়া নির্ভর করে, ঠিক আছে। তো দেখো এবার ঘটনাটা কি ঘটছে, মানে এই অংশের ঘটনাটা কি ঘটছে শুরু করছি। সিরাজ বলছে ওয়াটস বলছেন ইয়োর এক্সিলেন্সি, মানে হে মহামান্য নবাব বা জাহাপনা। আমি জাহাপনা বলি, সুবিধা হবে বুঝতে। মানে সিরাজ ওয়াটসকে ডাকছে যে ওয়াটস, বিস্ময়সূচক চিহ্ন, একটু বিস্মিত হয়ে, ইয়োর এক্সিলেন্সি, হ্যাঁ বলুন জাহাপনা। তখন সিরাজ বলছে কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। আমি আগে ঘটনাটা বলেছি তোমাদের যে কলকাতায় ইংরেজরা আক্রমণ করেছিল, সেই সময় যখন নবাব সেই যুদ্ধে যাত্রা করেছিল তখন তার সঙ্গে ছিল ওয়াটস। সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো, মানে যা ঘটনা ঘটেছে, যা যা হয়েছে সব তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। তাহলে সেই আলীনগর নাম অনুযায়ী আলীনগরের যে শর্ত হয়েছিল সেটাও জানা আছে, এই কথাটাই বলা হচ্ছে এখানে। তারপরে ওয়াটস বলছে জানে ইয়োর এক্সিলেন্সি, মানে হ্যাঁ জাহাপনা আমি জানি। সিরাজ বলছে আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তও তোমাদের জানা আছে। আমি তোমাদের আলীনগরের সন্ধির শর্ত প্রথমেই বললাম, ঠিক আছে। আলীনগরে যে সন্ধি স্থাপিত হয়েছিল সেই সন্ধিতে কিছু শর্ত ছিল, সেই শর্ত নিশ্চয়ই ইংরেজদের যে প্রতিনিধি ওয়াটস তার নিশ্চয়ই জানা থাকবে, হ্যাঁ, সেই কথাটাই নবাব বলছেন। তারপরে দেখো, তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিগুরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণা আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো। মানে এখানে নবাব একটু রাগান্বিত হয়ে রয়েছেন, কিছু একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে যার জন্য রেগে আছেন, এই ঘটনাটা আমরা জানতে পারবো। বলছে কোম্পানির সকল সন্ধির শর্ত যাতে রক্ষা করা যায় তার প্রতিরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। মানে মুর্শিদাবাদ ছিল নবাবের দরবার, রাজসভা, যেটা হাজারদুয়ারি বলা হয়, ঠিক আছে। মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি সেটাই ছিল নবাবদের রাজপ্রাসাদ বা রাজসভা। তো সেইখানেই এই ঘটনাটা ঘটছে আর কি। তো সেখানে বলছেন কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে, মানে ইংরেজ কোম্পানি আলীনগরের যে সন্ধি হয়েছে তার যে শর্ত হয়েছে সেই শর্ত যদি রক্ষা না করে যুদ্ধ ঘোষণার আগেই, মানে যুদ্ধ তো হবেই কিন্তু তার আগেই ইংরেজদের প্রতিরূপে ওয়াটসকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি, মানে কামানের মুখে বা বন্দুকের গুলির মুখে তাকে উড়িয়ে দিতে পারে বা মেরে দিতে পারে, সেটা তুমি জানো। ওয়াটস বলছে জানেই ইয়োর এক্সেলেন্সি, মানে জানেই জাহাপনা। সিরাজ তুমি প্রস্তুত হও, মানে তোমাকে মেরেই দেবো আর কি, সিরাজ এত রেগে গেছে এরকম বলছে। তখন ওয়াটস বলছে আমি জানিলাম না আমাদের অপরাধ, মানে কী অপরাধে আপনি আমাকে এরকম শাস্তি দিতে চাইছেন। সিরাজ বলছে তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছ, স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। খুব ইম্পর্ট্যান্ট লাইন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কি বলছে, তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, মানে প্রচুর অপরাধ করেছো তোমরা, যা অপরাধ করেছো তা আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। ওয়াটস বলছে আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না, মানে আপনি কী বিষয়ে এই কথাটা আমাকে বলছেন। সিরাজ তখন বলছে মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। অ্যাডমিরাল ওয়াটসন হচ্ছে নৌবহরের তোমার যে নৌসেনা ছিল সেই নৌসেনার একজন মুখপাত্র, সেই অ্যাডমিরাল ওয়াটসনের কথা এখানে বলা হচ্ছে। অ্যাডমিরাল ওয়াটসন ইংরেজদের নৌবাহিনীর একজন মুখপাত্র ছিলেন। তিনি ওয়াটসকে একটা পত্র লিখেছিলেন, সেই পত্রটা কোনো ক্রমে নবাবের হাতে চলে আসে, ঠিক আছে। সেই পত্রটার কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তো মুন্সিজি একখানি পত্র বাহির করলেন, মানে মুন্সিজি ওই যে নিচে বসেছিল যে কাজ করে দেয় তাকে বলছে
যে তুমি ওই পত্রটা দেখাও। সিরাজ বলছে এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন, ওয়াটস পড়িতে লাগিলেন। শেষের দিকে কী লেখা আছে জিজ্ঞাসা করছে। ওয়াটস পড়ছে, আই নো অ্যাকুয়েন্ট ইউ দ্যাট দ্য রিমাইন্ডার অফ দ্য ট্রুপস হুইচ শুড হ্যাভ বিন হিয়ার লং সিন্স and which I hear the colonel told you he expected will beat at Calcutta in a few days. That in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindly such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. এই যে ইংরেজিতে পত্রটা রয়েছে এর বাংলা অর্থটা এখানে লেখা আছে, বাংলা অর্থটা এখান থেকেই ভালো করে মনে রাখো, এটা প্রশ্ন আকারে আসতেও পারে। তো সিরাজ, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শুনাইলেন। এগুলো কিন্তু যেগুলো ব্র্যাকেটের মধ্যে রয়েছে এগুলো কিন্তু কোনো ডায়ালগ নয়, এগুলো নাটকে অভিনয় করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে, নির্দেশ, যে এইভাবে অভিনয়টা করা হবে। তো মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শুনাইলেন। এই যে ইংরাজিটা এখানে ওয়াটস পড়লেন, যে চিঠিটা ইংরেজদের তরফ থেকে ওয়াটসকে পাঠানো হয়েছিল, সেই চিঠিটার বাংলা মানে কি বলছেন দেখো। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন, লর্ড ক্লাইভ ছিলেন তখন বাংলার গভর্নর, তোমরা জানো বা আমি আগেও বলেছি। সেই ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলিকাতায় পৌঁছবে। আমি সত্তর আরেকখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। তাহলে এখানে একটা যুদ্ধ মনোভাব ইংরেজদের তরফ থেকে পাওয়া যাচ্ছে, একটা ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছে। এই যে সৈন্য নিবে, সৈন্য নিয়ে আসা, জাহাজে করে সৈন্য নিয়ে আসা, এবং বাংলায় আগুন জ্বালিয়ে দেওয়ার কথা প্রসঙ্গ এসছে। এমন আগুন জ্বালিয়ে দেবো যা গঙ্গার জল দিয়েও নিভানো যাবে না। তাহলে এটা ইংরেজরা ওয়াটসকে জানাচ্ছে। সিরাজ তখন বলছে, ওয়াটস এই ভীতি প্রদর্শনের অর্থ কী? মানে এইভাবে সৈন্য সমাবেশ, এইভাবে হঠাৎ করে একটা যুদ্ধ মনোভাব, এর কি মানে? ওয়াটস তখন বলছে, অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। মানে ওয়াটস কিন্তু ছলনার আশ্রয় নিচ্ছে, হ্যাঁ, যে অ্যাডমিরাল এই কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। অ্যাডমিরাল বলতে ওই ওয়াটসনের কথা বলা হয়েছে, অ্যাডমিরাল ওয়াটসন নিজে পত্রটা পাঠিয়েছেন আর কি। সিরাজ, বুঝিয়ে আমি দিচ্ছি মুন্সিজি, ওয়াটসের পত্র। এই যে অ্যাডমিরাল ওয়াটসনের পত্র পেয়ে আবার ওয়াটস যে চিঠিটা রিপ্লাই করেছিল, উত্তর দিয়েছিল, ঠিক আছে, সেই পত্রটাও পাওয়া গেছে। মুন্সি পত্রখানা বাহির করিলেন। আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। ওয়াটস পত্র দেখিল। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? মানে এই পত্রটা ওয়াটস যে লেখেনি সেটার কোনো প্রমাণ আছে কি ওয়াটসের কাছে? নবাব জিজ্ঞেস করছে ওয়াটসকে, ঠিক আছে। ওয়াটস তখন বলছে, হ্যাঁ আমি লিখিয়াছি। মানে ইংরেজদের সেই টানে এরকম কথাগুলো উচ্চারণ করে না, বাংলা কথা ইংরেজদের যেরকম টানে উচ্চারণ করে, হ্যাঁ আমি পড়িয়া আছে, লিখিয়া আছে, সেই রকম, হ্যাঁ আমি লিখিয়া আছে। সিরাজ বলছে, পড়ুন মুন্সিজি। মুন্সি বলছে, ইট ইজ ইম্পসিবল টু রিপ্লাই আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর। এই দেখো ওয়াটস বলছে চিঠিতে, ইট ইজ ইম্পসিবল টু রিলাই আপন দ্য নবাব, মানে নবাবের উপর আর ভরসা করা চলে না। অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। সেটাই এখানে বাংলায় আবার লিখে দিয়েছে যে নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। চন্দননগর তখন ফরাসিদের ঘাঁটি ছিল, ফরাসিরা চন্দননগরে ব্যবসা বাণিজ্য করতো, ঠিক আছে। সেই চন্দননগরে ফরাসিদের সরিয়ে দিয়ে ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে চাইছে, কিন্তু আলীনগরের সন্ধির শর্তে এরকম কথা কোনো বলা ছিল না যে নবাবকে না জানিয়ে কাউকে কোনো জায়গা থেকে সরানো যাবে না, ঠিক আছে। তো এখানে একটা চক্রান্ত পরিষ্কার বুঝতে পারছেন নবাব। তখন সিরাজ বলছে, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রেখো আমি তাও দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো, কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে, জানো এর শাস্তি কী? মানে ওয়াটসকে বোঝাচ্ছে, মানে এবার হুমকি দিচ্ছে নবাব
যে আমাকে লোকে নির্বোধ বলে, অত্যাচারী বলে, বিলাস সর্বস্ব বলে, কিন্তু আমি সকলের শয়তানির সন্ধান রাখি। মানে যে প্রকৃত শাসক হবে সে সবসময় তার শত্রু কী করছে না করছে তার সন্ধান রাখবে, ঠিক আছে? সেটা এখানে বলছে। তো জানো কলকাতায় আমার আদেশ লঙ্ঘন করে যে কাজ করছে এর শাস্তি কী? ওয়াটস বলছে, পানিশ মি ইউর এক্সেলেন্সি, যে আমাকে শাস্তি দিন তাহলে জাহাপনা, ইফ ইউ উইল, আপনি যদি পারেন। আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি, না আপনি আমাকে শাস্তি দিতেই পারেন কারণ আপনার সে ক্ষমতা আছে, পানিশ মি, কিন্তু আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য, আমার দায়িত্ব, ঠিক আছে? তখন সিরাজ বলছে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে তাহলে কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেবো, তোমাকে নয়, আর তাও এখন নয়, যাও, বলে তাড়িয়ে দিচ্ছে আর কি। ওয়াটসকে দরবার থেকে, নবাবের রাজ দরবার থেকে তাড়িয়ে দিচ্ছে, যে তোমরা যে ব্যবহার আমার সঙ্গে করলে তাতে আমি প্রচণ্ড ক্ষিপ্ত, ঠিক আছে? ওয়াটস বলছে, ফেয়ারওয়েল ইউর এক্সেলেন্সি, বিদায় জাহাপনা। নবাবকে কুর্নিশ করিয়া ওয়াটস বাহির হইয়া গেল, ওর কাছে বিদায় নিয়ে চলে গেল। তখন রাজবল্লভ বলছে, জাহাপনা। সিরাজ বলছে, একটু অপেক্ষা করুন রাজা, মসিয়েলা, মানে মসিয়েলা আসছে। মসিয়েলাকে ডাকলো। মসিয়েলা বলছে, অ্যাট ইউর কম্যান্ড ইউর এক্সেলেন্সি, আপনি যাহা আদেশ করবেন জাহাপনা। মসিয়েলা আগেই বলেছি যে ফরাসিদের প্রতিনিধি, ফরাসি যারা বাংলায় বাণিজ্য করত, বিশেষ করে চন্দননগর যাদের যাদের আন্ডারে ছিল, সেই ফরাসিদের প্রতিনিধি হচ্ছেন কে? মসিয়েলা। সেই মসিয়েলা নবাব যখন, সিরাজ যখন বলছেন মসিয়েলা বলে ডাকছেন যখন, তখন অ্যাট ইউর কম্যান্ড ইউর এক্সেলেন্সি, ওরা ইংরেজিতে বলছে আর কি, যে আপনি যা আদেশ করবেন জাহাপনা। সিংহাসনের সামনে গিয়ে কুর্নিশ করিলেন, মানে নবাবকে সবসময় প্রণাম করতে হয়, সেলাম করতে হয়, কুর্নিশ করতে হয়, সেইটা করলেন আর কি। এবং সিরাজ বলছেন, তোমাদের কাছে আমি লজ্জিত, তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। মানে ইংরেজরা যদি ফরাসিদের আক্রমণ করে তাহলে ফরাসিরা ইংরেজদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে, সেটা বাংলার পক্ষে খুব খারাপ। সেই জন্য বলছে যে সাগরের ওপারে তোমরা পরস্পর টুটি চিপে মারলেও আমার কিছু বলবার থাকবে না। মানে সমুদ্রের ওপারে নিজেদের দেশে গিয়ে তোমরা যুদ্ধ করো, ঝামেলা করো, যা করবে, কিন্তু আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থেকো, এটাই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে, সমস্ত ফরাসি বাণিজ্য কুটি তাদের ছেড়ে দেওয়া হোক এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। মসিয়েলা তখন বলছে, উই হ্যাভ অলওয়েজ সাউট ফর ইউর প্রোটেকশন ইউর এক্সেলেন্সি, যে নবাব সবসময় আমরা আপনার সাহায্য বা আপনার কাছে সুরক্ষা আশা করে আসি। মানে যেহেতু নবাবের আন্ডারে এরা এখানে ব্যবসা করছে, তাই যখন কোনো বিপদ উপস্থিত হচ্ছে বা যখন তাদের ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন তারা বলছে যে আমরা নবাবের কাছেই সবসময় সুরক্ষা পাই, সেই জন্য আমরা নবাবের কাছেই ছুটে এসেছি। তখন সিরাজ বলছে, কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোক ক্ষয় ও অর্থব্যয় হয়েছে। ভালো করে দেখো, কলকাতা জয় আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে, দুটো যুদ্ধের কথা আমি বলেছিলাম নাটকের শুরুতেই। বুঝতে পারছো কেন বলেছিলাম? কলকাতা জয় কী করে হলো, আলীনগরের নাম রাখা হলো, পূর্ণিয়ায় কীভাবে শওকত জঙ্গের সঙ্গে যুদ্ধ হলো, এখানে শওকত জং মারা গিয়েছিল এই যুদ্ধে। তো এই দুটো পরপর যুদ্ধ হওয়ার জন্যে আমার বহু লোক ক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে, বহু সৈন্য মারা গেছে নবাবের, এবং তার খরচও হয়েছে প্রচুর। আমার মন্ত্রিমণ্ডলীয় যুদ্ধের পক্ষপাতী নয়, মানে এই মুহূর্তে আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্যে ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। দেখো মানে কী বলছেন, যে এই মুহূর্তে আমার যা সৈন্য সামন্ত বা আমার যা পরিস্থিতি, তাতে আমি কিন্তু এই মুহূর্তে তোমাদের হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, কারণ আমার বহু লোক ক্ষয় হয়েছে, বহু অর্থ ব্যয় হয়েছে। যারা যুদ্ধ করবে সেই মন্ত্রীরাও এই মুহূর্তে যুদ্ধের পক্ষপাতী নয়, তাই ইংরেজদের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধ করার মতো অবস্থা আমাদের নেই। কারণ ফরাসিদের দাবি যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ইংরেজদের বিরোধিতা করতেই হবে।
আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, যে আমি তোমাদের প্রতিদিন সাহায্য করেছি, প্রতি ক্ষেত্রে সাহায্য করেছি, কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের সাহায্য করতে পারছি না, তাই তোমরা আমাকে ক্ষমা করো। এই পর্যন্ত ফার্স্ট ভিডিওটা থাক, ঠিক আছে? 85 পাতা, আবার 86 পাতার প্রথম থেকে আমরা সেকেন্ড ভিডিওটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, ছাত্রছাত্রীরা ভালো করে বুঝবে, এবং যে দাগ দেওয়া অংশগুলো দেখছো এখান থেকে প্রশ্ন আসবে, সেগুলো তোমরা নোট করবে। আর পরবর্তী ক্ষেত্রে আমি পড়ানোগুলো হয়ে গেলে তোমাদের প্রশ্ন আমি কিছু দিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্ত থাক। আচ্ছা, সবাই ভালো থেকো, পরের ভিডিও নিয়ে পরে আসবো আবার।